ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই পলাতক রয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। নিষিদ্ধ করা হয়েছে তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। এখন শোনা যাচ্ছে খুব শীঘ্রই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে শীঘ্রই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে কঙ্কাল সর্বস্ব একটা রাষ্ট্রীয় ভঙ্গুর অবকাঠামো, যেখান থেকে এই অবকাঠামোকে 5 থেকে 7 বছর দরকার এই কঙ্কালটাকে, রাষ্ট্রীয় এই অবকাঠামো, ভঙ্গুর এই অবকাঠামোকে স্ট্রাকচারালি দাঁড় করিয়ে এটাকে যেন ঠিক মতো আবার কাজে সচল করা যায়। কিভাবে কিভাবে এই 32 আগুন ধরিয়ে দিয়েছে? মৈত্ররঞ্জন তুমি কোথায় কোথায়? ছাত্র জনতার কঠিন তীব্র আন্দোলনে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের, এবং তারই সাথে সাথে এখন আওয়ামী লীগ সরকারের সদস্যগুলো কঠিনভাবে লুকিয়ে পড়েছেন, এবং তা আপনাদের মাঝে উপস্থাপন করব। দর্শক, আওয়ামী লীগ সরকারের সাথে এখন কি হচ্ছে তা আমরা আপনার এই ভিডিওতে দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দর্শক, দেরি না করে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। এই ভিডিওতে সব কিছু বুঝতে পারবেন। আন্দোলনের মুখে পতন ঘটেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই পলাতক রয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। নিষিদ্ধ করা হয়েছে তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। এখন শোনা যাচ্ছে খুব শীঘ্রই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে শীঘ্রই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, দেশের জনগণের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে ওঠার পর সরকারের পক্ষে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, 5 আগস্টের আগে এবং পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে। এই ঐক্যমত্যের মাধ্যমে দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর চাওয়া মেনে সরকারের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে তিনি জানান। আসিফ মাহমুদ বলেন, আমরা মনে করি যে জনগণের চাওয়াকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। তিনি আরও বলেন, বিচারক প্রক্রিয়ায় 4টি আইন রয়েছে, তার মাধ্যমে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে আইনি কাঠামো কি হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গে আসিফ মাহমুদ আরও বলেন, এটি একটি নতুন রাজনৈতিক শক্তির উদ্ভব, যাদের রাষ্ট্র গঠনের স্পৃহা তৈরি হয়েছে। তবে এ দলের নাম এখনও চূড়ান্ত হয়নি এবং ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দলটি আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে। এছাড়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলে সরকারের কোনো প্রতিনিধি পাঠাবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা নীতিগতভাবে চাই, ছাত্র প্রতিনিধিরা যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তাদের সরকারে থাকার সুযোগ নেই। এছাড়া আসিফ মাহমুদ বলেছেন যে সরকার সংস্কার কমিশনের যে 6টি প্রতিবেদন পেয়েছে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব হবে। তিনি বলেন, নির্বাচনের পূর্বে আমাদের সংস্কার কার্যক্রম এবং আওয়ামী লীগের বিচার কার্যক্রম বাস্তবায়ন করলেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। এবার দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নানা পরিবর্তন আসছে এবং অনেকগুলো ইস্যুতে সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে। জনগণের আমাদের মানুষের চরিত্র আমরা জানি এটা বেঈমানের জাতি, যারা নিজেরা কাজে বিশ্বাস করে না, খালি কাজের কথার মধ্যে বকর বকর, এর বাইরে আর কোনো কাজ করে না। বলেছে আমার দরকার নাই, বিশ্বব্যাপী আমার যে অর্জন, আমি না, I already have my legacy, I don't have to do anything. ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছে, আমি এই দেশের কোনো কথাবার্তার ভিতরে আমি ঢুকতে চাই না, আমি এই দেশের কোনো দায়িত্ব নিতে চাই না। মনে আছে আপনাদের? কোনো কথা নাই, বার্তা নেই। প্রফেসর ইউনূসের উপরে রীতিমতো প্রেসার ক্রিয়েট করা হলো যে স্যার আপনি দায়িত্বটা নেন। কি তৈরি হলো? যেই মুহূর্তে হাসিনা ভারত
নিয়ন্ত্রিত হাসিনা সরকারকে কোনোভাবেই আর হটানো সম্ভব ছিল না। ঠিক তখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো। কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো তখন ছাত্ররা আন্দোলনে নামলো। ছাত্ররা যখন আন্দোলনে নেমেছে, কোন রাজনৈতিক দল কিন্তু মাঠে নাই। আমি নাগরিক টিভির টক শোতে কন্টিনিউয়াসলি গালিগালাজ করতাম, তারেক রহমান কেন এটা করে না, বিএনপি কেন এটা করে না, মির্জা ফখরুল কেন এটা করে না, আমরা রীতিমতো গালিগালাজ করতাম। আমি জামাতকে বলতাম জামাত কেন এটা করে না। তো একটা কথা, আল্লাহ যখন নির্ধারণ করে তখন একটা বিষয়ের উপরে আর কারো হাত না থাকলেও আল্লাহর হাত তো সবসময় থাকে। আল্লাহ নির্ধারণ করে রেখেছে কোটা বিরোধী আন্দোলন হবে এবং এই আন্দোলনে ছাত্র, অভিভাবক, জনতা, পেশাজীবী সবাই রাস্তায় নেমে আসবে। রাস্তায় নেমে আসলেই সরকারের পতন হবে। এর ভিতরে যখন রাস্তাঘাটে সবাই নেমে আসলো, তখন নির্বোধের মতো হোক, সবোধের মতো হোক, যে জন্যই হোক, আমি যে মিল্টন স্টেট ডিপার্টমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমি প্রস্তাব করলাম। আমি বললাম ডক্টর ইউনূসের যদি আমেরিকান ব্যাকিং থাকে, ইউরোপিয়ানদের ব্যাকিং থাকে, উনি সরকার প্রধান হতে পারে এবং বাংলাদেশকে একটা সচল রাষ্ট্র হিসাবে আবার উনি ফিরিয়ে নিতে পারে। তো আমরা সাবজেক্টটাকে এইভাবে নিলাম। এভাবে নেয়ার পরে আমরা তাকে বললাম যে ওনার উপরে আলটিমেটলি এটা করায় একটা জিনিস হয়েছে যে ওনার উপরে ইনডাইরেক্টলি একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে, উনি যেন আমাদের দেশের দায়িত্বটা নেন। উনি কিন্তু এই দায়িত্ব নিতে চান না। এই দায়িত্বের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথা ছিল না। কারণ কি, যে ব্যক্তিকে পুরো বিশ্বব্যাপী সম্মান করা হয়, যে ব্যক্তিকে আমেরিকার মেডেল অব অনার দেওয়া হয়, যে ব্যক্তিকে অলিম্পিক উদ্বোধনের জন্য ডাকা হয়, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকায় ডাকা হয়, ইউরোপিয়ান কান্ট্রিতে ডাকা হয়, আফ্রিকায় ডাকা হয় সম্মান দেওয়ার জন্য, তার বাংলাদেশের এই দায়িত্ব নেওয়ার, এই জগা খিচুড়ি করার জন্য তার এত সময় ছিল না। দেশের মানুষের 17 থেকে 20 কোটি মানুষের ভাগ্যের কথা বিবেচনা করে 84 বছর বয়সে আমরা ভদ্রলোককে রীতিমতো ফোর্স করলাম বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য। উনি বাংলাদেশে গেলেন এবং এই যে দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আমি তারেক রহমানকে বহুবার সাজেস্ট করেছি যে আপনি প্রফেসর ইউনূসের ফেভারে, যখন হাসিনা শেখ তার উপরে জুলুম করছিল, আপনি তার ফেভারে বক্তব্য দেন। আমি জামাত ইসলামীকে বলেছি আপনারা ওনার পক্ষে কথা বলুন। আমরা বিভিন্ন দলকে বলেছি প্রফেসর ইউনূসের পক্ষে আপনারা কথা বলুন, কারণ বাংলাদেশে ডক্টর ইউনূসের কোনো বিকল্প ছিল না। ঠিক আছে, আমরা কন্টিনিউয়াসলি বলেছি ডক্টর ইউনূসের প্রতি সমর্থন দেন। ডক্টর ইউনূস যদি দাঁড়ায় যায় এবং দায়িত্ব নেয়, দেশটা এক সময় দাঁড়ায় যায়। একটা জিনিস আমি সবসময় চিন্তা করেছি, ডক্টর ইউনূসের কোনো বিকল্প বাংলাদেশে ছিল কিনা। তখন আমি কাউকে খুঁজে পাই না। ডক্টর ইউনূস ছাড়া কোনো ব্যক্তিকে বাংলাদেশের যদি তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দেয়া হতো, ভারত তাকে বাহাত দিয়ে থাপ্পড় মেরে ফেলে দিত। সেনাবাহিনী তাকে ফখরুদ্দিনের মতো চিট দিয়ে ম্যানিপুলেট করে তাকে দিয়ে একটা কাজ করাতো। তো যোগ্যতা ভিত্তিক বিচারে, দেশপ্রেম বিবেচনা করে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে আমরা কি করলাম, আমরা ডক্টর মোহাম্মদ, আমি পার্সোনালি উই আর দ্য পিপলের পক্ষ থেকে আমি ওনার নামটা প্রস্তাব করলাম। এখন ওনাকে যখন আমরা জোর জবরদস্তি করে, রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমরা ওনাকে ক্ষমতা গ্রহণে বাধ্য করলাম, তখন দর্শকবৃন্দ, সেই বিএনপি আজকে যদি মির্জা এই মুহূর্তে যদি শ্রদ্ধেয় জনাব ইউনূস সাহেবকে যদি বলে আমাদের সাথে কথা বলতে হবে, আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিতে হবে, তাই মানুষের মনে এমন ধারণা জন্ম নিচ্ছে যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে। আপনারা নিজেরা চিন্তা করেন, যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে না, কোন দিক থেকে বাংলাদেশ কাইটা ভারতের মধ্যে জুড়ে দিবে, ফেনি দিয়ে কি করবে, সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে? আমাদের কোনো টিভি স্টেশন যদি বলতো ভারতের 7 সিস্টার্স আমরা কাইটা নিব, ওই টিভি চ্যানেল ইন্ডিয়ার একটা দিত না। প্রথমে সংবাদ পাঠকের চাকরি যেত, তারপর চ্যানেলটারই জয় বাংলা করে দিত ইন্ডিয়া। আর সেই রিপাবলিক টিভিতে প্রফেসর ইউনূসের প্রেস সচিব যায় সাক্ষাৎকার দিতে, মানে ওই জানেও না কোটি যাওয়া যায় না। আবার দেখেন এই যে দুর্বৃত্ত বেনজির, সে আওয়ামী লীগের সাথে মিলে পুলিশের সাথে ঘোট পাকাইতেছে। আগে শুনেন। আমাদের কারা অ্যারেস্ট করে তারপরে এগুলো হচ্ছে ওই যে
যখন বিএনপি ক্ষমতায় ছিল, ওরা তো অনেকবার ক্ষমতায় ছিল, তারপরে আওয়ামী লীগের অ্যান্টি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল, তখন তো ওরা অনেক অ্যান্টি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে, সেগুলো সামনে নিয়ে আসছে, সেগুলো অনেক রয়ে গেছে এখন, সেগুলো সামনে আছে। আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমোরালাইজ, সন্তুষ্ট এই সরকারের উপরে, বিকজ এদেরকে খুন করে, এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতা আসছে, এদের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসছে। 427টা পুলিশ থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে, অস্ত্রপাতি লুট করা হচ্ছে, প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হচ্ছে। তো এইগুলো তো এরা সহজভাবে নেয় নাই। লোয়ার র্যাঙ্ক, বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর, এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি, তো এটা বলতে পারি। তাহলে ওই যে ওই প্রশ্ন, তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা, ধরে হচ্ছে ওই পার্টি। কারণ আপনারা জানেন যে এই আপনার এই 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে না। আর তারপরে যেটা করেছে, 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোককে এরা অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে। আর এরা একটা রিটায়ার্ড লোককে চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা ছিল একাধিক, বা ওদের সময় জিয়া রহমানের সময়, এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখনো চাকরিতে রয়ে গেছে অনেক। তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখনো। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশকে আপনাদের সঙ্গে পাবেন, এত সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক, যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। থ্যাংক ইউ। শুনেছেন বেনজির নাকি অস্ট্রেলিয়ায় আছে, কই আছে খুঁজে বের করেন। আমেরিকান স্যাংশন পাওয়া দুর্বৃত্ত তো বন পোড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে বেড়ানোর কথা, ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে টাইম পায়, ফুরসত কিভাবে পায়, সে কিভাবে কাজ করে, কোনো ভয় বা দুশ্চিন্তা আছে বলে তো মনে হচ্ছে না। সন্দেহভাজন পুলিশ অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন্সিক করেন, দেখেন কাদের কাদের সাথে যোগাযোগ করছে বেনজিরের মধ্যেই, তাদের চিহ্নিত করেন। ইন্ডিয়া ধানমন্ডি 32 নম্বর ভাঙা নিয়ে বিবৃতি দেয়, এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত। হ্যাঁ, আর যা তো বাবরি মসজিদ ছিল না আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত, ওটা ভাঙিছিলেন কেন? ওটা তো সেলিব্রেট করেন। তবে যা কইছে তা মিথ্যা কয়নি, এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত। ওটা বাংলাদেশে মুজিবের স্বৈরাচার আর হাসিনার ফ্যাসিবাদের ইতিহাসের সাথে যুক্ত। আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের পুঙ্গা মারা খাওয়ার সাথে যুক্ত। ওই ভাষা দুর্নীতির টাকায় করা। মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল, বদের 2 নম্বর কয়ে গেছে। রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব। শরদির বডিগার্ড, জেল হয়েছিল তার 2 বছরে। হাসিনা কয় না যে আমার বাবা দেশের জন্য জেল খাটিছে, হারামজাদি দেশের জন্য জেল কাটিছে, টাকা চুরি করে জেল কাটিছে। ধানমন্ডি 32 নম্বরে নাকি অনেক দাড়িওয়ালার লোক দেখা গেছে, এই যে দেখেন, দেখেছেন ভিডিও করেছে দাড়িওয়ালা লোক, এটা আওয়ামী লীগার বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ঠিক আইসা ভিডিও করে গেছে সামে, দাড়ি দুড়ি দেখে ভাবিছে আঙ্কেলের লোক। সব কয়টা আওয়ামী লীগের দাগি দেখবেন, এর মধ্যে দাড়ি ছেড়ে পরহেজগার সাজিয়েছে। আমি গতকাল বলছিলাম যে ওইখানে একটা মসজিদ বানানোর কথা। আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণের সমস্যা আছে। উনি বলছেন যে শরীয়ী বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তির, যদিও সরকার অধিগ্রহণ করে ওয়াকফ করে দেয় তাইলে হইতে পারে। আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে। তো যেহেতু ওনারা দ্বিমত জানাইছেন, তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন। এই জায়গায় এমন কিছু করা যাবে না যা কেউ ভাঙতে পারবে, বা এমন কোনো অবস্থা রাখা যাবে না যে এইখানে 32 নম্বরের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে। আসেন আমরা ভাবতে থাকি। তবে 32 নম্বর নিয়ে একটা বিজনেস আইডিয়া দিই। জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি 32 নম্বরের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে। এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে, স্মারক হিসাবে কিনবে সবাই। কিছু স্মারকে জনপ্রিয় ফ্যাসি বিরোধী অ্যাক্টিভিস্টের সিগনেচার থাকবে, যেমন ধরেন মাহমুদুর রহমান, ইলিয়াস, আসিফ, নাহিদ, মাহফুজ, হাসনাত, সার্জিস ইত্যাদি, আরও অনেক নাম যুক্ত করতে পারেন। বিক্রির পুরা টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে। কেমন হইলো আইডিয়াটা? যাই হোক, আরেকটা আলাপে আসি। আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হইতেছে, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে। মেহরবানি করে এই কাজ করবেন না। কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ, এই দুইটা আলাদা করতে পারতে হবে। কোনটা প্রতীকী আর কোনটা প্রতিহিংসা, চান্স নেওয়া, সেটা আলাদা করতে পারতে হবে। কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি। এই জন্যই মুরব্বী লাগে, বুঝছাও। হ্যাঁ, ভাঙিছেন যে পারমিশন নিয়েছেন কারো কাছে, কোনো এক মুরব্বীর পারমিশন নেবেন।
আমারে যতই সিনিয়র ভাবেন না কেন, যতই দাদা দাদা করেন কেন, আমিও কিছু করতে গেলে, ইম্পর্টেন্ট কিছু করতে গেলে, গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে মাহমুদ ভাইয়ের সাথে আলাপ করে নিই। আমার দেশে মাহমুদুর রহমান, ওনার পারমিশন নেই, আপনারা হয়তো জানেন না, ওনাকে সম্মান জানানো তো আছেই। তারপরে একটা ওপিনিয়ন, যিনি আমারই মুরব্বী, আমার মতোই চিন্তা করেন, তিনি এটার ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন। তবে 32 নম্বর বুলডোজার চালানো নিয়ে আমি ওনার কোনো পারমিশন নেই নাই, এখানে বেয়াদবি করেছি আর কি। যাই হোক, এখন এই ভাঙাভাঙি বন্ধ করা নিয়ে আমার কথা শুনেন না, প্রফেসর ইউনূসের কথা তো শুনবেন, উনি তো মানা করেছেন। এইবার থামেন, এই যে দেখেন, উনি আমাদের সবার মুরব্বী, মানা করছেন প্লিজ ভাঙাভাঙি বন্ধ। হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা নিশ্চিন্ত থাকেন, কেউ যদি হুমকি দেয় আমাকে রিস্ক করবেন, ইলিয়াসকে রিস্ক করবেন, পুলিশকে রিস্ক করবেন, তো অবশ্যই মানে আমরা দেখবো কারা শয়তানি করতেছে, আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই, আমার নাম্বার অনেকের কাছেই আছে। এমনকি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের, তাহলে আমাদেরকে রিস্ক করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আচ্ছা, আর একটা আলাপে আসি প্রথম আলো নিয়ে। দেখেন, প্রথম আলোর সামনে আর্মি গার্ড রাখিছেন, ভাই আপনারা কি হুঁশি আছেন? এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন? এটা তো কোনো সাস্টেনেবল ব্যবস্থা না। যে কোনো অপারচুন মোমেন্টে আপনারা যারা খাইয়া দিতে চায় হামলা করবে। আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি। হ্যাঁ, এটা শুনেন, ইংরেজি যেহেতু কইছি ঠিকই কইছি, তাই না? শুনেন। Well, I believe that there was a clear overreaction on the part of Pratham Alo and government. Everybody knows that, the organizer of the program is me. And anyone could have reached out to me and directly if something had gone wrong. সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনারা মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশিত করেছি, এবং ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনারা মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওর মাঝখানে দেওয়া হয়েছে ছাত্র জনতা আওয়ামী লীগ সরকার কিভাবে পতন ঘটানো হয়েছিল, এবং এই পতন ঘটানোর পরপরই দেশের শাসন দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এত কষ্ট করে মানুষকে শাসনত করে এবং দেশকে রক্ষা করার জন্য যে যুদ্ধ লেগেছিল তা আওয়ামী লীগ সরকার করতে দেয়নি। তার সাথে সাথে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হয়েছে এবং ওবায়দুল কাদের সাহেবের বাড়ি ভাঙা হয়েছে, এবং এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়ি ভাঙা চুরচুরা করে দেওয়া হচ্ছে। তা আমরা এই ভিডিওতে দেখেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।